গুড মর্নিং ফ্রম ঝাঁসি। সুপ্রভাত। আমরা রেডি হয়ে গেছি, এখন বাজছে ঘড়িতে সময় 6:47, আর আমরা এবার বেরিয়ে যাব। ম্যাডাম বোধহয় ফাইনালি রেডি হয়ে গেছেন, আমাদের স্যুটকেস আমরা নিচে পাঠিয়ে দিয়েছি। এবার শুধু দেখতে হবে যে কোনো কিছু ফেলে যাচ্ছি কিনা, সেগুলো একটু দিয়ে করে আমরা নেক্সট বেরিয়ে যাব। বাস স্ট্যান্ড ফার্স্ট স্ট্যান্ড এইসব এলাকা থেকেই এই জায়গাটা। তো আমরা ম্যাপ করে ফেলেছি, কিন্তু রাস্তাটা যেদিক দিয়ে দেখাচ্ছে আমাদের একটু সন্দেহ হচ্ছে এদিক দিয়ে বেরোনো যাবে কিনা। যাই হোক, এগোই, তারপর দেখা যাবে। রেলওয়ে স্টেশন ঝাঁসি। কালকে রাত্রে আমরা অনেকগুলো কাজ করেছি, সেটা হচ্ছে ড্রোনের হ্যান্ডলার ড্রোন দুটো চার্জ করেছি। কালকে রাত্রে আমরা মাইক চার্জ করেছি, মাইক কী করে ব্যবহার করতে হয় শিখেছি। আমরা দুজনেই ড্রাম ছাগল, তাই দুজনেই জানি না, তাই ওগুলো শিখেছি। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এবার নেক্সট এজেন্ডাতে যেটা আছে সেটা হচ্ছে গাড়িতে তেল ভরতে হবে। কালকে এক ফুল ট্যাঙ্কি আমরা চলে এসেছি 600 কিলোমিটার। তার মানে গাড়ি কিন্তু দুর্দান্ত মাইলেজ দিচ্ছে। ইউজুয়ালি 500-550 কিলোমিটার রেঞ্জ থাকে আমার, কিন্তু দুর্দান্ত মাইলেজ দিয়েছে কালকে গাড়ি। 600 কিলোমিটার পৌঁছে গেছি, 602 কিলোমিটার পৌঁছে গেছি কোনো অসুবিধা ছাড়া। আর এখনও 102 কিলোমিটার রেঞ্জ রয়েছে, 125 কিলোমিটার রেঞ্জ রয়েছে। তার মানে কি মাইলেজ দিয়েছে আপনি ভাবুন। কেন যে লোকে দুচ্ছাই করে ইসুজু ট্রাককে আমি জানি না। এখন আমরা একটা ফ্লাইওভারে উঠেছি। ফ্লাইওভারটা কি হচ্ছে দেখতে হবে। খিদে পেয়েছে খুব, ভাবছি রাস্তার ধারে একটা বাজেভাবে স্কুটি চালাচ্ছে এরকম করে মেরে খেয়ে নি। এসব বলিস না, কি সব বলছিস ভিডিওতে? তুই তো বলিনি সব স্কুটিওয়ালা লোককে ধরে মেরে খেয়ে দিই, যে বাজেভাবে স্কুটি চালাচ্ছে যারা তাদের মেরে ধরে খেয়ে। এখন আমরা যাচ্ছি আগ্রা। আগেরবার আমরা আগ্রাতে 2 দিন ছিলাম, 2 রাত ছিলাম। তাজমহল দেখতে গেছিলাম, অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম। ফতেহপুর সিক্রিটা আমার এখনো দেখা হয়নি। ফতেহপুর সিক্রিতে আমি আমার বউকে নিয়ে যেতে পারি। খাবার দোকান খুব একটা পাচ্ছি না, অনেকক্ষণ ধরে খুঁজছি, ম্যাপেও দেখাচ্ছে না। যে ধাবাগুলো আছে সেগুলো আইদার বন্ধ, জানি না কেন বন্ধ, কিংবা সবে খুলেছে, কিছু নেই, পরিষ্কার পরিচ্ছন্ন নয়। দেখি আগ্রার পরে যদি খেতে হয়। আগ্রা পৌঁছতে যদিও এখনো ঘন্টা 1.5 তো লাগবেই। বর্ষাকাল হয়, আকাশটাগুলো প্রত্যেকদিনই আকাশটা এত সুন্দর থাকছে। আকাশ থেকে নীল, গাঢ় নীল কালচে মেঘ ঝুলে রয়েছে ভারী হয়ে, দেখতে খুব সুন্দর লাগছে। কৃষ্ণ ঠাকুরের যে একটা বর্ণনা আছে না, নীল মেঘ শ্যাম, এই মেঘগুলো দেখলে ঠিক সেটার কথাই মনে পড়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর ট্রাক উল্টে গেছে। কি সুন্দর নয়, খুবই খারাপ। কি সুন্দর ট্রাক উল্টে গেছে না, ডেঞ্জারাস। মানে আমি এটাই বলতে চাইছি যে এত বড় ট্রাকটা কিভাবে উল্টে গেছে। বেশিক্ষণ হয়নি, কিছুক্ষণ আগে হয়েছে, কিংবা কালকে হয়েছে। আগ্রা পৌঁছতে আরো ঘন্টা 1.5 লাগবে। 129-130 কিলোমিটার আরো যেতে হবে। এবং আগ্রার পরে যমুনা এক্সপ্রেসওয়ে শুরু হওয়ার আগেও কিছু রেস্টুরেন্ট আছে, যমুনা এক্সপ্রেসওয়েতেও কিছু পিট স্টপ আছে যেখানে ওই খাবার পাওয়া যায়, অন্যান্য স্টেশনারি দোকান আছে, দাঁড়িয়ে রেস্ট নিতে পারেন আপনি। তো সেখানেও কোথাও একটা খেয়ে নেবার চেষ্টা করুন। আসলে যমুনা এক্সপ্রেসওয়ের ধারে যে পিট স্টপগুলো আছে সেগুলো কিন্তু দুর্দান্ত দুর্দান্ত। মানে এক একটা সুপার মার্কেটের মতন এত বড়। মানে সেখানে এক একটাতে ম্যাকডোনাল্ডস আছে, কেএফসি আছে, আবার নর্মাল ফুড কোর্ট আছে যেখানে আপনি পরোটা টরোটা এসব খেতে পারেন। তাছাড়া ভাত পাওয়া যায়, বাঙালি খাবার পাওয়া যাবে না, কিন্তু ডাল চাওয়াল পাওয়া যাবে, এরকম সমস্ত আছে। তার সাথেই পাশেই পেট্রোল পাম্প আছে, তার সাথে ইয়ে আছে, একটুখানি শপিং করার জায়গা আছে, সমস্ত কিছু। তো
আগে আরটিও পার হলাম, তার মানে আমরা মধ্যপ্রদেশ থেকে আবার উত্তরপ্রদেশে ঢুকে পড়েছি। উত্তরপ্রদেশে ছিলাম ঝাঁসিতে, গোয়ালিয়রের দিকে যখন গেলাম তখন আমরা মধ্যপ্রদেশে আবার ঢুকে গেছিলাম। মধ্যপ্রদেশের থেকে মোরেনাতে আবার আমরা বেরিয়ে চলে এলাম, মোরেনা বর্ডার হয়ে উত্তরপ্রদেশের মধ্যে। এবার আমরা যাচ্ছি আগ্রার দিকে। মাঝখানে বেশ একটা যুযুধান লড়াই হয়েছে আমার তিনটে চারটে গাড়ির সাথে, কারণ তারা অপরানে আমাকে তাদের থেকে কেটেছিল। তাতে আমার বিশেষ একটু হয়তো বিরক্ত হয়েছে, তখন আমার মাথা গরম হয়ে গেছে। তাদের চারজনকে হালকা করে চেক দিয়েছে। এখন ময়দান ফাঁকা, কেউ নেই, পিছনে কয়েকটা গাড়ি আছে। তখন আমি আবার শান্ত ছেলের মতো চুপচাপ করে চলেছি। এটা কি নদী জানি না, জঙ্গলের মোরেনা পৌঁছেছি। এখানে কোন দুর্গ ছিল আমি জানি না, কিন্তু অনেক পুরোনো দুর্গ ছিল। আর আমরা যেহেতু আগ্রার কাছাকাছি, সুতরাং এটা কোন ফোর্ট, আগ্রা তো অনেক দিনের পুরনো মোগলদের রাজত্বর জায়গা, তো বলা খুব মুশকিল কার ফোর্ট ছিল এটা। এটা নিশ্চয়ই দেখাবে, একটু বড় করলে ম্যাপটা দেখাবে বড় করে। এই আমরা রাজস্থানে ঢুকছি, মানে ঢুকে গেছি। এই যে নদীটা ক্রস করলাম একটু আগে, আমরা একটা নদী ক্রস করলাম, নদী ক্রস করে আমরা রাজস্থানে ঢুকলাম। এটাই এই রাস্তাটার মজার ব্যাপার। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, তিনটে স্টেট। রাজস্থানে অবশ্য বেশিক্ষণ নেই। না দেখ, শেরগড় ফোর্ট, ধলপুর, এটা শেরগড় ফোর্ট। এটা হিস্ট্রিটাও দেখতে হবে। বাজে এখন 10:15 আর আমরা আগ্রার কিছুটা আগে আছি। আর এখানে আমরা হাইওয়ে কিং বলে একটা ধাবায় দাঁড়িয়েছি খাবো বলে। আর পরাঠার জায়গায় ঢুকে গেছি, যেহেতু আমরা আলু পরাঠা অর্ডার করেছি দুটো। আর খেয়ে তারপরে এখান থেকে বেরোবো। বেশি ভালোই হয়েছে একদিক থেকে, যাতে আগ্রার কাছাকাছি দাঁড়াতে গেলে যদি ট্রাফিকে পড়ি, কারণ বেলা হয়ে গেছে, এবার অফিসের ট্রাফিক শুরু হয়ে যাবে, কারণ আজকে সোমবার, আজকে ওয়ার্কিং ডে সবার জন্য। তো ওই জন্যে যাতে অসুবিধে না হয়, তাই জন্য তাড়াতাড়ি খেয়ে নিয়ে তাড়াতাড়ি বেরোবো। আপনারা যদি এই রাস্তা দিয়ে আসেন, এটা বাকি জায়গাগুলোর তুলনায় একটু পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে এসে খেতে পারেন। আরেকটা ব্যাপার, আপনারা হয়তো ভাবছেন আগ্রা তো তাজমহল, আগ্রায় আর কি ট্রাফিক হবে। ব্যাপারটা তা নয়, আগ্রা কিন্তু বড় শহর। আজকাল ভারতবর্ষের অনেক ছোট শহরকেও আপনারা যেরকম ভাবছেন যে অনেকে ভাবে যে ছোট শহর, সেরকম কিন্তু নেই। সব জায়গাতেই মল, সব জায়গাতেই বড় বড় অফিস, সব জায়গাতেই প্রচুর ডেভেলপমেন্ট হয়ে গেছে। আর আগ্রাতে আগে গিয়ে আমরা যা বুঝতে পেরেছি, আগ্রাতে মেট্রো আছে, আগ্রাতে যা আমরা বড় বড় শহরে দেখি সমস্ত কিছুই আছে। অবভিয়াসলি একটা পার্ট আছে যেটা খুব পুরনো, সেখানে প্রচুর বস্তি আছে যমুনার ধারে, কিন্তু আগ্রা কিন্তু খুব ব্যস্ত শহর। সেমনি ভারতবর্ষের অনেক ছোটো শহরই কিন্তু খুব ব্যস্ত শহর। তাই একবার ট্রাফিক শুরু হয়ে গেলে ওখানে পার হয়ে বেরোতে ঘন্টা দেড়েক দুয়েক খরচা হয়ে যায়। তো তাই সেই জন্য আগ্রার কাছাকাছি আর না রেখে আমরা যেটা করেছি সেটা হচ্ছে একদম বাইপাস ধরে বেরিয়ে যাবো, আর খাওয়ার কোনো জায়গায় ওখানে থাকবো না, সোজা যমুনা এক্সপ্রেসওয়েতে ঢুকে গিয়ে মাঝখানে কোনো মিডওয়েতে দাঁড়াবো। এসে গেছে গরম গরম পরোটা। কৃষাণু খেয়ে বলছে কালকের মতো টেস্টি নয় আজকে। খাওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়েছি হাইওয়ে কিং থেকে আমরা আগ্রার দিকে যাচ্ছি। এখন পৌঁছতে লাগবে আরও ঘন্টা 7, 7.5 ঘন্টা মতো লাগবে চণ্ডীগড় পৌঁছতে। তো রেডবুল, 3টে পরোটা, একটা জল, একটা চা, আর একটা জলের বোতল, 2টো জলের বোতল নিয়েছি আমরা। সব মিলিয়ে আমার পড়েছে 450 টাকা মতো। রেডবুল নিয়ে নিয়েছি, আর এনার্জি লস হবে না, একটা প্রপার ইনভেস্টমেন্ট যাতে আর তাড়াতে না। ঘুম পেলেই আমি খাইয়ে দেবো একটা। আগ্রা শহর বাঁদিকে রেখে আমরা এগিয়ে যাচ্ছি যমুনা এক্সপ্রেসওয়ের দিকে। আরও 15-16 কিলোমিটার গেলে যমুনা এক্সপ্রেসওয়ের সাথে এই রাস্তাটাই মার্জ করবে। এটা যমুনা এক্সপ্রেসওয়ের অ্যাপ্রোচ। আসলে একটু কমপ্লিকেটেড ব্যাপারটা, একটু কমপ্লিকেটেড কেন, ন্যাশনাল হাইওয়ে 44টা আগ্রার কাছে আসার পর আগ্রার একটা বাইপাস থাকার কথা।
ইনার রিং রোড আছে, এই যে ওয়েলকাম টু আগ্রা ইনার রিং রোড, এই ইনার রিং রোডে পৌঁছানোর যে কানেক্টটা 44 থেকে ওটা ঠিক মতন হয়নি, যার ফলে একটু গ্রামের রাস্তা দিয়ে একটা খাল পাড় দিয়ে আসতে হয় বেশ খানিকটা, মানে নইলে শহরের ভিতর দিয়ে একটুখানি ঘুরে আসতে হয়। তো সেটা আমরা চাই না, তাই আমরা খালপাড় দিয়েই চলে এসেছি, আর একটু তারপরে সার্ভিস রোড নিয়ে আসতে হয়েছে। এসে গেছি, এবার আরেকটু ওখানে এই ইনার রিং রোড দিয়ে একটুখানি যাবো, গিয়ে তারপরে যমুনা এক্সপ্রেসওয়েতে পড়ে যাবো। টোল প্লাজা দেখে মনে হচ্ছে মারোয়াড়ি বিয়ে বাড়িতে ঢুকছি, কেন? ঠিক ওই বাইপাসের ধারে মারোয়াড়ি বিয়ে বাড়িগুলো এরকম হয়। রাস্তাটা দেখতে পাচ্ছেন, 1, 2, 3, 4, 5, 6টা লেন। এটা আমরা উঠে গেছি যমুনা এক্সপ্রেসওয়েতে। ইন্ডিয়ার বেস্ট এক্সপ্রেসওয়ে এখনও বলা হয়, কিন্তু এখনও অনেকগুলো এক্সপ্রেসওয়ে তৈরি হয়ে গেছে। দিল্লি মুম্বাই তৈরি হয়ে গেলে সেটাও দুর্দান্ত হবে। পূর্বাঞ্চল আছে, আমাদের দিকে এখনও কিছু তৈরি হয়নি এক্সপ্রেসওয়ে, কারণ আমরা এক্সপ্রেস নই। বাকি সমস্ত কিছু এই রাস্তায় গাড়ি চালিয়ে মজাই আলাদা। यमुना एक्सप्रेसवे पर आपका स्वागत है, आशा करी बाकीটা হ্যাঁ स्वागत है। পুরো মাখনের মতো রাস্তা, মাখন। টোল কত বললো কে জানে, জানি না, 400 টাকার মতো নিতে হবে। এত খালি রাস্তা আর এই সুযোগ তো কোথাও পাওয়া যায় না, শুধু কয়েক সেকেন্ডের জন্য দেখা যে গাড়িটা কত দূর যায়। কিন্তু যায় গাড়িটা 150-এও যায়, 160-এও যায়, আমরা ওগুলো করি না। কিন্তু দুর্দান্ত রাস্তা, এত ভালো রাস্তা আমি অনেক ঘুরেছি, সারা ভারতবর্ষ ঘুরেছি, পশ্চিম ভারতবর্ষ ছাড়া, কিন্তু এত ভালো রাস্তা দেখি কোথাও নেই এত ভালো রাস্তা। আর অনেক জায়গায় হাইওয়ে আছে, কিন্তু মুশকিলটা কি বলেন, ওই যে বললাম আগের ভিডিওতে অন্ধ্রপ্রদেশ হাইওয়েগুলো এবড়ো খেবড়ো, ওপর নিচে, যেমন মনে হবে ঢেউ খেলানো হাইওয়ে। এখানে সেটা নয়, এটা কংক্রিটের হাইওয়ে, এটা পুরোপুরিভাবে কংক্রিটের তৈরি এবং গ্রিপটা অনেক বেশি। আপনি গাড়ি চালালেই বুঝতে পারবেন যে রাস্তাটা কতটা ভালো। খুব বেশি স্পিডে গাড়ি চালালে মনে হয় কেমন একটা পিছলে যাচ্ছে, কিন্তু আপনি কংক্রিটে গাড়ি চালালে বুঝতে পারবেন গ্রিপটাই আলাদা। হ্যাঁ, এবার টায়ারের কোয়ালিটিও ম্যাটার করে। কারেন্টলি ইয়োকোহামা ইউজ করছি, এটারে পিরেলি ছিল, আমাদের পিরেলি ছিল। আমরা স্টক টায়ার খুব বেশি দিন ইউজ করিনি, স্টক টায়ার শুধুমাত্র হাইওয়ের জন্য তৈরি হয়। আমরা বেসিক্যালি এটিআর ইউজ করি, এটিআর মানে অল্টারনেট রেডিয়াল ইউজ করি। তো আগেরটা পিরেলি ছিল, পিরেলি আমরা অনেক দিন ইউজ করেছি। আগের জবার যখন লাদাখ গেছি 2023-এ, তখন পিরেলি ছিল, তখনই নতুন পিরেলি লাগিয়েছিলাম আমরা। আর তারপরে পিরেলি গত বছর চেঞ্জ করলাম আমরা। না, গত বছর না, এবছরই চেঞ্জ করলাম বোধহয়। হ্যাঁ, গোয়া যাওয়ার আগে আমরা পিরেলি চেঞ্জ করলাম, পিরেলি চেঞ্জ করে আমরা ইয়োকোহামা লাগালাম। পিরেলির অ্যাকচুয়ালি যেই টায়ারটা ইউজ করছিলাম ওটা ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে, ক্লোজেস্ট ইয়োকোহামাতে অপশান পেলাম আমি ইয়োকোহামাতে। যদি ইয়োকোহামাটা এটিআর বলে না, জাস্ট এটি বলে। টায়ারের ডাক্তার আমাকে বললো যে পিরেলির বদলে পিরেলির ওই মডেলটা পাওয়া যাচ্ছে না, আপনি ইয়োকোহামাটা। গুডিয়ারে ছিল, কিন্তু গুডিয়ারে আমার প্রায় আরও 1020 টাকা আরও এক্সট্রা পড়ে যাচ্ছে। আমি তখন একটু পকেটের টান, গুডিয়ারের টায়ারের দাম অনেক বেশি, ঠিক কথা। তাই জন্য আমি আর ইয়ে করি ইয়োকোহামাটাই। यमुना एक्सप्रेसवे एक्सप्रेस
রেস্টপে আমরা দাঁড়িয়েছি মথুরার ঠিক পরে এই রেস্টপটা। আর এখানে আমার পেছনে আপনি দেখতে পাবেন কোস্টা কফি আছে, কেএফসি আছে, বাঙ্গো আছে, তারপরে ওদিকে আপনার টি লাইভ আছে যেটা বন্ধ, এদিকে একটা চায়ের ছোট্ট মতো একটা চায়ের স্টল আছে যেখানে আমি দেখলাম পকোড়িও পাওয়া যাচ্ছে। বর্ষাকাল বলে অনেকে এখানে এসে চা আর পকোড়ি খাচ্ছে, কারণ বর্ষাকালে পকোড়ি খাওয়ার সময়। আর ছোট বড় অনেক কিছু দোকান আছে, স্টেশনারি শপ আছে, আপনি যেখান থেকে জিনিসপত্র কিনতে পারেন। ওয়াশরুম আছে ভীষণ ভালো, ভীষণ পরিষ্কার আর বিশাল বড় ওয়াশরুম, মানে ভাবা যায় না এত বড় ওয়াশরুম। পরিষ্কার পরিচ্ছন্ন, জল আছে, কোনো মেয়েরা যদি ইউজ করতে চায় মেয়েদের কোনো অসুবিধা হবে না। তো আপনারা যে কোনো একটা রেস্টপে, যমুনা এক্সপ্রেসের সবকটা রেস্টপে ভীষণ ভালো, তো যে কোনো একটা রেস্টপে দাঁড়াতে পারেন, রেস্ট নিতে পারেন, খানিকক্ষণ কিছু খেতে পারেন, দিয়ে যেতে পারেন। আমরা গ্রেটার নয়ডায় ঢুকে গেছি, নেমে গেছি যমুনা এক্সপ্রেসওয়ে থেকে। ওই দেখুন কি অদ্ভুত ধরনের গেট, কি সুন্দর রং চঙে। আগের বার কিন্তু এই রুট দিয়ে যাইনি, এবার অন্য রুট দেখাচ্ছে গুগল। সত্যি দেখি মনে হচ্ছে দুপুর 3টে বাজছে, ঠিক 2:56 বাজছে ঘড়িতে, কিন্তু দেখি মেঘলা বুঝলাম আমি, আকাশে সূর্য নেই বুঝতে পারছি, কিন্তু এত মানে আমি কলকাতায় থেকেছি, ব্যাঙ্গালোরে থেকেছি, হায়দ্রাবাদে থেকেছি, এরকম ঘোলাটে চারিদিক, তাও এত নিচে কখনো দেখিনি। মানে বাড়িটা দূর থেকে বোঝাই যাচ্ছে না বাড়িটার কিরকম দেখতে, বা ওখানে একটা কনস্ট্রাকশন চলছে। ডান দিকেও দেখুন একটা বড় লম্বা বিল্ডিং দেখা যাচ্ছে, কিন্তু সেটা কতটা কি বোঝাই যাচ্ছে না দূর থেকে। বাড়িটাতে আরো কয়েকটা লোক তুললে পারতি, ছাদটা বাকি আছে। আর আগের বার আমরা এই দিকটা দিয়ে যাইনি, আগেরবার আমরা ডান দিকে গেছিলাম, কমপ্লিট বাইপাস হয়ে গেছিলাম। কেন যে গুগল আজকে আমাকে এদিকে ঢোকালো জানি না। Proper building. This will be some gate. Red Fort এর part. রেড ফোর্টের পার্ট বলেই মনে হচ্ছে। পেছনে যেটা দেখলাম আমরা, যে গেটটা দেখলাম, সেটা দেখে পুরো রেড ফোর্টের মতো লাগছে। জানি না রেড ফোর্টের অংশ কিনা, কিন্তু দেখতে একদম লালকেল্লার মতো। সোজা পানিপত 86, রোহিণী, বুরারি, আজাদপুর। বুরারি যাব না, না বুরারি নিশ্চয়ই যাব না, আমাদের যেতে হবে সোজা জগৎপুর ভিলেজ, সঙ্গম বিহার। আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি, আকাশটা বেশ পরিষ্কারই আছে, তাই না? আশা করি কালকেও বৃষ্টি হবে না, আমরা বেরিয়ে যেতে পারবো, মানালি অবধি যেতে পারবো, দেখা যাক। কেড়ে পম্পা করছে, ওটা তীরধনু গাছ। ওয়েলকাম টু হরিয়ানা। এই আমরা হরিয়ানা ঢুকে পড়লাম, সিংঘু বর্ডার ক্রস করে। সোজা এখনো মোরথাল আসতে প্রায় 30 কিলোমিটার বাকি। ট্রাফিক এখনো রাস্তায় বেশ বেশি, কিন্তু স্পিডটা অনেক বেড়েছে, কারণ রাস্তাটা চড়া হয়েছে। 6 লেন হাইওয়েতে 8 লেন হাইওয়েতে উঠেছি আমরা। পৌঁছে গেছি আমরা মোরথাল। হাইওয়ে থেকে নেবে এক্সিট নিয়ে নিয়েছি, এক্সিট নাম্বার 11 দিয়ে নামলেই আপনি দেখতে পাবেন পরপর একটার পর একটা রেস্টুরেন্ট, বিশাল ধাবা দেখতে পাচ্ছেন। ধাবার সাইজ, ধাবা না রাজপ্রাসাদ বোঝা যায়।
সে এক একটার চেহারাই আলাদা। এটা এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ঝিলমিল ধাবা বলে এটাকে। কেন বলে আমি জানি না, আমার কাছে জানতে চাই। পৌঁছে গেছি, দেখি ভেতরে যাই, খাবার অর্ডার দিই, তারপর আপনাদের সাথে কথা বলছি। ঢুকেছি ঝিলমিল ধাবায় যেরকম দেখালাম, আর অর্ডার করেছি রুটি, মিক্স ভেজ আর ডাল, ইয়েলো ডাল। যতটা খাবার অতটা খেতে পারবো বলে মনে হয় না, সুতরাং যা খেতে পারবো না সব প্যাক করিয়ে নিয়ে যাবো। চণ্ডীগড় থেকে এখন 300 কিলোমিটার প্রায় দূরে, 200 কিলোমিটার দূরে, তো যেতে লাগবে ঘন্টা 3 মতো। 7টা সাড়ে 7টার মধ্যে পৌঁছে যাওয়া উচিত। বিশাল বড় রেস্টুরেন্ট, বাকি রেস্টুরেন্টগুলোর মতোই এটাও বেশ বড়। প্রত্যেকটা রেস্টুরেন্টই এখানে ভীষণ বড় বড়, আর প্রত্যেকটাতেই সবসময় দেখবেন লোক আছে, ভিড় আছে, সারা এবং 24 আওয়ার্স খোলা থাকে, 24 ঘন্টা খোলা থাকে। এই আমরা হরিয়ানায় ঢুকে গেছি, এই তীর্থনক দেখলে হরিয়ানায় ঢুকে গেছি। এবার আমরা চণ্ডীগড়ের দিকে যাব। এই রাস্তাটা কিন্তু সোজা চলে গেল অমৃতসর, লুধিয়ানা, জলন্ধর, সব আমরা দিকে যাবো না, আমরা চণ্ডীগড়ের দিকে যাবো। ক্রস করলাম চণ্ডীগড় আম্বালা এক্সপ্রেসওয়ে টোল প্লাজা, আর বাকি 18 কিলোমিটার। সেটা কোন ধরনের ভগবান, ওয়াহেগুরু হতে পারে, শ্রীরামচন্দ্র হতে পারে, আল্লাহ হতে পারে, সব ধরনের ভগবান। এইচপি লাভক্রাফটের থুলু ভগবানও হতে পারে। যাই হোক, ইজিপ্টের কোনো বিস্তৃত ভগবানও হতে পারে। মানে এদের ভগবানের উপর বিশ্বাসটা প্রচণ্ড, এটাই বুঝতে পারলাম। এরা শুধু যেখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ট্রাক দাঁড়িয়ে রয়েছে, সোজা সবাই 80 কিলোমিটার স্পিডে একটা ক্রসিং পার হচ্ছে, এরা তার মধ্যে টাই করে ঘুরে যায় এবং সেই গাড়িগুলোর দিকে তাকায় না, শুধু একটা হর্ন দিয়ে পে করে ঘুরে যায়। দুটো গাড়ির মাঝখানে এইটুকু ভাগ, একটা ছোট I-10 এসে তার মধ্যে দিয়ে সাঁ করে ঢুকে গেলো, একটু স্পিডটা কমানো পর্যন্ত না। ওর মাথায় খেয়ালই হলো না ট্রাকটা একটু 1 ফিট বাদিকে সরলেই ও চিড়ে চ্যাটটা বা পাঁপড় ভাজা হয়ে সব হয়ে যাবে। ও ঠিক পে করে হর্ন বেরিয়ে দুটোর মাঝখান দিয়ে বেরিয়ে গেলো। দুজনে ঠিক সময় আমরা পাশে হঠাৎ করে প্রচণ্ড জোরে আওয়াজ শুনে যখন আটকে উঠি, দুটো গাড়ি ওর মতো দিকে আটকে উঠলো। তাই আমি বলছি এরা সবাই পাকা ড্রাইভার তো বটেই, কিন্তু এরা খুব ভগবানে বিশ্বাস করে। বারবার ফল পেয়েছে জীবনে ভগবানের বিশ্বাস করে। এটা তো ফল পাওয়া, এরকম রাস্তা দিয়ে এরকম ভাবে গাড়ি চালিয়ে ফল পাওয়া বিশাল ব্যাপার। এক্ষুনি একটা ঘটনা ঘটলো। আমি একটা সরু ফ্লাইওভারের উপর দিয়ে আসছি, আমার বাঁ পাশে পাঁচিল আর কিচ্ছু নেই, ঠিক আছে। আমার ডান পাশে একটি ট্রাকের শেষটা হয়েছে আমার গাড়ির মাঝামাঝি। আরেকটি গাড়ি এসে ট্রাকের একদম গায়ে ঘষে গেল, ঘষে আমাকে হর্ন দিচ্ছে পে পে করে। আমি ভাবছি আমি কোন দিকে সরবো, ডান দিকে সরলে তো ট্রাকে থাকাবো, বাঁ দিকে সরলে ফ্লাইওভার থেকে পড়ে যাবো, তাহলে ও হর্নটা দিচ্ছে কাকে? কিছু না বলে সোজা তাকিয়ে চলে গেলাম। ও চুপচাপ পড়ে কিছু বেশ খানিকক্ষণ হর্ন দেওয়ার পর চুপ করে আমার পিছনে লাইন দিল। মানে ওর আশাটা ছিল ওর হর্ন খেয়ে আমি ঘাবড়ে গিয়ে ব্রেক কষে দাঁড়িয়ে যাবো, ওর আমি ওই জায়গাটা ঢুকে যাবে। আর তাতে আমার পেছনে যদি গাড়ির লাইন লেগে যায়, ধাক্কা লেগে যায়, তাতে ওর কিচ্ছু যায় না, কিছু আসে যায়। तुम यहाँ पे घमासान युद्ध चल रहा है, तुमको समझ में नहीं आ रहा, बतिया रहे हो।
আমার কিছু দেখায়নি এইটাই হয়। পৌঁছে গেছি আমরা হোটেল, আমাদের ডিকি চেক করতে গিয়ে সবারই, আমাদের ডিকি না, গাড়ির মানে ডিকি। গাড়ির ডিকি, সরি আমাদের গাড়ির ডিকি চেক করতে গিয়ে সবারই এরকম অসুবিধা হয়। ওরা বুঝতে পারে না যে কি আছে কি নেই, খোলা যাবে কিনা, গিয়ে যখন দেখে তখন বুঝতে পারে, দিয়ে তখন ছেড়ে দেয়। পৌঁছে গেছি হোটেল, ওপরে চেক ইন করে গিয়ে তারপরে আমি চেক করে দিয়ে দিই। আমরা আছি রায়ডেসনে, এটা জিরাকপুরে, চণ্ডীগড়ে ঢুকতেই জিরাকপুরে, চণ্ডীগড়ের ভেতরে ঢুকতে হবে না আপনাকে, এটা চণ্ডীগড়ের বাইরের দিকেই। এখানে একটা রাইটিং টেবিল, টিভি, রিডিং ল্যাম্প, কিংবা কাজকর্ম করার সময় আপনি যদি লেখাপড়া করতে চান তার জন্য ল্যাম্প। এখানে দুটো সোফা রাখা আছে, আর ওই হচ্ছে বেড, ডাবল বেড, কিং সাইজ। এই হচ্ছে ভিউ, এখান থেকে বাইরের পুরো রাস্তাটা দেখা যায়। আর ওয়াশরুমটা, এখানে কাবার্ড আছে, আপনি আয়রনিং বোর্ড আছে, আমি দেখাচ্ছি আপনাকে। এটা হলো ওয়াশরুম। এখানে সেফ দেওয়া আছে ওদিকে, এখানে এটা সেফ যে, আর এখানে আয়রনিং বোর্ড দেওয়া আছে, আয়রন দেওয়া আছে, আপনি সেটা দিয়ে কাজ করতে পারেন। আয়রন করা থাকলে আপনি আয়রন করতে পারেন যদি আপনি লন্ড্রিতে না দিতে চান। বেশ ভালো, মোটের ওপর আমার পড়েছে 5,000 টাকা ট্যাক্স নিয়ে, 4,500 টাকা রুমের ভাড়া, আর 500 টাকা ট্যাক্স, সব মিলিয়ে। ব্রেকফাস্ট ইনক্লুডেড নয় এই ভাড়ার মধ্যে, তাহলে ওই জন্য ব্রেকফাস্ট যদি ইনক্লুড করতাম তাহলে আর একটু বেশি দিতে হতো। যাই হোক, এই হচ্ছে রুম। এবার একটু রেস্ট নিই, সারাদিন প্রচুর ধকল গেছে, এবার আমরা একটু রেস্ট নিই। গুড নাইট, ভালো থাকবেন, কালকে আবার দেখা হবে।